বিয়ের আগের দিন রাতেই বিয়ে ভাঙা নিয়ে এক প্রকার ঝামেলা তৈরি হয়ে গিয়েছিল অনেকটা। নিলয় ঠান্ডা মাথায় কথা বলার পর কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল ছেলেটা। কিছুক্ষণ নীরব থাকার পর নিলয় আবার শান্তভাবে বলে, আপনাদের ভদ্রলোক মনে হচ্ছে, তাই ভদ্রভাবেই বুঝিয়েছি, অভদ্র হতে বাধ্য করবেন না। এতটুকু বলেই লোকটা চেহারার দিকে তাকিয়ে একটা হাসি দিল নিলয়। মুখে হাসি রেখে বলে, আমাদের সম্পর্ক হাসি অবধি সীমাবদ্ধ থাকুক। আরেকটা বিষয় হলো, এখানে 3টা জীবনের প্রশ্ন। তারা দুজন দুজনকে ভালোবাসে, সেখানে আপনি জোর করে যদি তাকে বিয়েও করেন তাহলে কি হ্যাপি হতে পারবেন? কখনোই না। সবচেয়ে বড় কথা হলো, এতে আমার বন্ধুর জীবন জড়িয়ে আছে, সে কষ্ট পাবে, এটা কিভাবে মেনে নিব বলুন? লোকটা এখনো কিছু না বলে চুপচাপ নিলয়ের দিকে তাকিয়ে রইল। নিলয় আবার গম্ভীর মুখ করে বলে, আপনি শুধু আমার ফ্রেন্ডশিপটাই দেখেছেন, গভীরতা দেখেননি। যাই হোক, এখন চুপচাপ নীলার বাবার সামনে গিয়ে বলবেন যে ওরা যেহেতু একে অপরকে ভালোবাসে, তাহলে আপনি আর তা জোর করে ভাঙতে চান না। ওরা সুখে থাকুক, এটাই আপনি চান। সুন্দরভাবে বুঝিয়ে বলবেন, যেন বুঝতে না পারে আমার কারণে আপনি এসব বলছেন। আর আপনার বিয়ের প্রস্তুতি, খরচাপাতি, আয়োজন এসব কিছু যদি ক্ষতিপূরণ চান তাহলে আমার থেকে নিয়ে যাবেন। লোকটা এবার মুখ খুলে বলে, আসলে ভাইয়া, সবাইকে দাওয়াত দেওয়া। নিলয় এবার রাগী লুক নিয়ে বলে, আমার কাছে আপনার ওসব ফালতু কাহিনী শোনার একদম সময় নেই। বেশিক্ষণ বকবক করে আমার সময় নষ্ট করবেন তো আমি আপনার জীবন নষ্ট করে দিব। চুপচাপ যা বললাম তা গিয়ে করবেন। লোকটা এবার শান্তভাবে তাদের সামনে এসে বলে, আমি আসলে বুঝতে পারিনি বিষয়টা। দুনিয়ার সবচেয়ে দামি হলো ভালোবাসা। ভালোবাসা না থাকলে জোর করে পাওয়া হয় না। ভাইয়াটার কথায় আমি বুঝতে পেরেছি নীলা ও নিবিড় ভাইয়া একে অপরকে খুব ভালোবাসে। আমি চাই ওদের ভালোবাসাটা পূর্ণতা পাক। ওদের জন্য আমার দোয়া ও ভালোবাসা থাকবে সব সময়। লোকটার কথার আগামাথা কিছুই বুঝতে পারল না তার বাবা ও ছোট ভাই। তারা কিছু বলতে চাইলেও লোকটা কোনো রকম বুঝিয়ে তাদের টেনে ধরে সবার থেকে বিদায় নিয়ে দ্রুত বাইরে চলে গেল। নীলাই চুপচাপ ফৈদানটির কাছে গিয়ে তাকে কানে কানে কিছু বলে আবার সরে গেল। ফরিদা আন্টি নিজের মাঝে কিছু ভেবে নিবিড়কে ডেকে নিয়ে একপাশে চলে গেল। বাকিরা বসে আছে সোফায়। নিবিড়কে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে ফৈদানটি বলে, এখনো মায়ের সামনে ঢং করার কোনো দরকার নেই। যেটা প্রশ্ন করব তার ফটাফট উত্তর দিবি। নিবিড় কিছুটা কৌতূহলী ভাবে ফৈদানটির দিকে তাকালো। ফৈদানটি স্বাভাবিকভাবে বলে, নীলাকে ভালোবাসিস তা বুঝলাম, বিয়ে করতে পারবি এই 2 দিনের ভেতর? নিবিড় যেন আকাশ থেকে পড়লো। তার প্ল্যান ছিল আজ কোনো মতে বিয়েটা ঠেকিয়ে সবকিছু স্বাভাবিক করে নেওয়া, কিন্তু হুট করে বিয়ে অবধি তার প্ল্যান ছিল না, তাই অবাক তো হবে কিছুটা। ফৈদানটি আবার বলে, অন্তত আমার সামনে ঢং করবি না, বিয়ে করতে পারবি কিনা সরাসরি বল। তখন সেখানে তুষারও এসে ঢুকে গেল আর নিবিড়ের কাঁধে হাত রেখে বলে, আরে আন্টি, সে তো এক পায়ে রাজি, লজ্জায় আপনার সামনে ঢং করছে। জানেন, সে ভেবেছিল আপনি আর তাকে নিজের ছেলে বলে পরিচয় দিবেন না, কখনো এসব মেনেও নিবেন না, তাই সে নীলাকে নিয়ে অন্য কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করার প্ল্যান করছিল। এবার তুষারের কথায় যেন বেকুব বনে গেল নিবিড়। তুষারের এত বড় মিথ্যা কথা শুনে সে কিছু বলতে গেলে তুষার তাকে থামিয়ে দিয়ে বলে, ভাই, লজ্জা পাওয়ার কিছু নেই, আমাকে বলতে দে। আর আন্টি, আপনি গিয়ে নীলার বাবার সাথে কথা বলুন বিয়ের বিষয়ে। নিবিড়ের থেকে পুরোপুরি পাকা, লজ্জায় ওর বুক ফাটে তো মুখ ফাটে না। ফরিদানটি সেখান থেকে চলে গেলে নিবিড় অবাক হয়ে বলে, আজব তো, আমি কখন বললাম নীলাকে নিয়ে পালিয়ে বিয়ে করব? তুষার এবার নিবিড়ের দিকে চেয়ে বলে, নীলাকে বিয়ে করতে চাস না? নিবিড় কিছু না ভেবেই বলে, হ্যাঁ, কিন্তু তার আগেই তুষার বলে, আমিও তো ওটাই বলছি যে তুই রাজি, চুপচাপ থাক ভাই, অনেকদিন কারো বিয়ে খায়নি। নীলার বাবা ওর কিছু রিলেটিভ ও অফিসের ক্লায়েন্টদের অলরেডি দাওয়াত দিয়েছে। সবাইকে দাওয়াত দিয়ে এখন বিয়ে ক্যান্সেল হওয়ার বিষয়টা জানানোটাও অনেকটা লজ্জাজনক। আর এদিকে ফরিদানটির কথা ও এই বিষয়টা ভেবে নীলার বাবা একটা সিদ্ধান্ত নেয় যে কালকে গায়ে হলুদটা বাদ দিয়ে পরশু রাতেই বিয়েটা সেরে ফেলবে। গেস্টদের থেকেও দাওয়াত ফিরিয়ে নিতে হবে না, আর সেই সাথে বিয়েও হবে। মাঝখানে একটা পরিবর্তন, শুধু বর বদল। তবে পরশু বিয়ে হলেও একটা শর্ত রাখলো নীলার বাবা, নিবিড় পড়াশোনা শেষ করে নিজের পায়ে না দাঁড়ানো অবধি নীলা তার বাবার কাছেই থাকবে, সবকিছু আগের মতোই থাকবে। মাঝখানে শুধু দুজনের বিয়েটাই সম্পন্ন হয়ে থাকবে দুজনের। ওই রাতটাও পার হয়ে গেল। পরদিন সকালে বাইরে যেতেই গেটের সামনে একটা খাম পায় তুষার, যার উপর লেখা, রাত ছাড়া অন্য কারো এটা খোলা নিষেধ। তুষারের মাঝে কৌতূহল জাগলো, এটা কি যে রাত ছাড়া অন্য কেউ দেখতে পারবে না, খুলে দেখবে কি দেখবে না এটা নিয়ে কিছুক্ষণ ভাবলো সে। পরে নিজের মাঝে সিদ্ধান্ত নিল যে অন্যের পার্সোনাল জিনিস হাত না দেওয়াই ভালো। আর কিছু না ভেবে খামটা নিয়ে রাজের হাতে দিয়ে বলে, তোমার জন্য প্রেমপত্র এসেছে, তাই অন্য কারো দেখা নিষেধ। রাজ কিছুটা অবাক হলো ওটা দেখে, কিছুটা ভেবে খামটা ছিঁড়ে দেখে একটা চিরকুট, যেখানে প্রথমেই ধমক দিয়ে লেখা, সমস্যা কি আপনার? জানেন যে আপনাকে না দেখে আমি থাকতে পারি না, তবু আমায় কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? বলেছিলেন তো প্রতিদিন আসবেন। আচ্ছা, আপনি কি আবার অসুস্থ হয়ে গেছেন? আচ্ছা, অসুস্থ হলেও সন্ধ্যায় আপনার বাসার সামনে একটা গাড়ি যাবে, সেটাই উঠে সোজা চলে আসবেন। বেশি অসুস্থ হলে প্রয়োজনে একটু দেখা করে আবার চলে যাবেন। আপনাকে আবার বাড়িতে নামিয়ে দিয়ে আসবে তারা।
লেখাগুলো দেখে হয়তোবা বুঝে গেছেন, তাই আর পরিচয় দিয়ে কি করব, আর না বুঝলেও মনকে প্রশ্ন করুন, সে বলে দিবে এটা কার চিঠি। সত্যিই তো, আরোহীকে আবারও 3-4 দিন পড়াতে যেতে পারেনি রাজ। আর এদিকে আগামীকাল ঠিক করেছে নিবিড় ও নীলার বিয়ে। আজ না গেলে আগামীকালও যেতে পারবে না, তার চেয়ে আজ কিছুটা ঝামেলা কম আছে। আজ গিয়ে কাল ও পরশু যেতে পারবে না বলে দিলেই হবে। তবে মেয়েটা ইদানিং বেশি বেশি করছে, কয়েকদিন না গেলেই এমন শুরু করে যেন তার অনেক বড় ক্ষতি করে ফেলেছে রাজ। সেই জায়গায় টিউশনি অফ করে দিলে কি করবে এটা রাজ নিজেও বুঝতে পারছে না। আরোহীকে পড়াতে গেলে প্রথমে কিছু প্রশ্ন ছিল এমন যে, কেন আসেননি, কি হয়েছে, এমন নানান প্রশ্ন। ইদানিং ব্যস্ততার কথা বলে কোনো মতে তা এড়িয়ে গেল রাজ। পড়ার সময় আরোহী কিছুটা চিন্তিত ভাব নিয়ে বলে, আচ্ছা আপনার প্রিয় রং কি? রাজ কিছুটা ভ্রুকুচকে বলে, কেন? আরোহী একটু বিরক্তি নিয়ে বলে, ওফ বলেন না। রাজ বইয়ের দিকে চোখ রেখে বলে, নীল ও কালো। আরোহী আবার বলে, কোনটা বেশি ভালো লাগে? রাজ এবার বিরক্তি নিয়ে বলে, এসব জেনে তোমার কাজ কি? আরোহী চোখে একটা শব্দ করে বলে, আছে, কাজ আছে। এটা একটা সাইকোলজিক্যাল পরীক্ষা, আমি টেস্ট করে নিই, তারপর আপনাকে বলবো। রাজ এবার কিছুটা জানার কৌতূহল নিয়ে বলে, আচ্ছা করে দেখি। সাইকোলজিক্যাল বিষয় নিয়ে ধারণা রাখাও ভালো। আরোহী এবার অনুমতি পেয়ে বলে ওঠে, ধরেন আপনার সামনে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে, একটা পরে আছে নর্মাল জামা আর একটা পরে আছে শাড়ি, আপনার কাছে কোনটাকে দেখতে ভালো লাগবে? রাজ আবারও কিছুটা অবাক হয়ে বলে, এসব আবার কেমন প্রশ্ন? আরোহী বলে, এটা আমাদের স্যার শিখিয়েছে, বলেছে বাসায় প্র্যাকটিস করতে। মেয়েরা ছেলেকে দিয়ে করতে হয় আর ছেলেরা মেয়েকে দিয়ে। তো আমি কাকে দিয়ে প্র্যাকটিস করব বলেন? আমার তো আছেন শুধু আপনি। রাজ কিছুটা ভাবার পরও বুঝতে পারছে না আরোহী কোন সাইকোলজির মাঝে পড়েছে, তাই আর উত্তর জানতে কিছু না ভেবে উত্তর দিল, শাড়ি পরাটা ভালো লাগে নর্মালের থেকে। আরোহী আবার বলে, আচ্ছা প্রথম ধাপ পার হলেন, এখন সেকেন্ড ধাপ হলো, আপনার সামনে 2টা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে, একটা পরেছে নীল শাড়ি, অন্যটা পরেছে কালো শাড়ি, আপনার কোনটাকে ভালো লাগবে? রাজ স্বাভাবিকভাবে উত্তর দেয়, নীল। আরোহী আবার বলে, সাথে কাচের চুড়ি থাকলে কেমন লাগবে? রাজ আবার বলে, সুন্দর লাগবে। আরোহী এবার একটু মুচকি হেসে বলে, আপাতত 2 ধাপ কমপ্লিট, এবার টেস্ট করে আপনাকে ফলাফল জানানো হবে। আপনার ভাবনা অনেক জটিল, এটা নিয়ে একটু সময় নিয়ে গবেষণা করে দেখতে হবে। রাজ এবার ভ্রুকুচকে বলে, এটা কি সত্যিই কোনো সাইকোলজিক্যাল বিষয় নাকি আমায় নিয়ে মজা করছো? আরোহী এবার হেসে বলে, মজা না, এটা সিরিয়াস। আর মজা করলেও কি হবে, আপনার সাথে মজা করবো না তো কার সাথে করব? আপনি ছাড়া আমার আর কে আছে বলুন তো? এর মাঝে কারো গলার আওয়াজ পেল তারা। কাজের মেয়েটা নাস্তা নিয়ে রুমে প্রবেশ করলো। নাস্তাগুলো টেবিলের একপাশে রেখে রাজের হাতে মাস শেষে বেতনের খামটা দিল। এরপর চলে গেল মেয়েটা। রাজ বাসায় আসার পর ফ্রেশ হয়ে রুমে বসে খামটা খোলে, দেখে টাকার সাথে বড় পাতায় কিছু লেখা। টাকাগুলো একপাশে রেখে চিঠিটা হাতে নিলে সেই সময় ড্রয়িং রুম থেকে ফৈদানটির ডাক আসে। রাজ চুপচাপ কাগজটা এক জায়গায় রেখে ফৈদানটির কাছে চলে গেল। সবাই মিলে বিয়ের আলাপ করছে। কালকের দিন শেষে সন্ধ্যায় সব শুরু হবে, মাঝখানে কালকের দিনটাই আছে, তাই সবাই মিলে প্ল্যানিং করছে। প্ল্যানিং শেষে আসে রুশানের টপিক। সে এখন মোটামুটি সুস্থ হলেও কয়েকদিন বিশ্রামের জন্য বাসায় রেখে এসেছে। আর এখানে নিবিড়ের বিয়ে, সে কি না থাকলে হয়? নিলয়কে সহজ সরল দেখে তাকে দায়িত্ব দিল রুশানকে নিয়ে আসার। নিলয় যেমনই হোক সবার কাছে সে সরল মনের একজন ছেলে, তাই কিছু বলতেও পারছে না কাউকে। তার মানে তাকে আবার সেই রুশানের বাসায় যেতে হবে। রাতের খাওয়া শেষ হলে রুমে গিয়ে খামের ভেতর পাওয়া কাগজটা বের করে রাজ। আরোহীর মা কাগজটাতে কি এমন বার্তা দিয়েছে তা দেখার কৌতূহল যেন বেড়েই চলেছিল এতক্ষণ ধরে। কাগজটা খুলে দেখে পুরো কাগজ ভর্তি লেখা, যেন একটা রচনা লিখে দিয়েছে তাকে। রাজের কৌতূহল বেড়েই চলেছে ক্রমশ। বইয়ের মাঝে কাগজটা নিয়ে পড়তে শুরু করলো সে। লেখার প্রথমেই আরোহীর মা তাকে সাবধান করে দিলে যে, তুমি যদি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে পা রাখো তাহলে তোমায় প্রথমে বলে দিচ্ছি যে এদের পেছনে লাগতে এসো না। তুমি যদি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে পা রাখো তাহলে তোমায় প্রথমে বলে দিচ্ছি যে এদের পেছনে লাগতে আসা মানে নিজের জীবনটা হাতে নিয়ে কোনো স্রোতময় নদীতে ঝাঁপ দেওয়া। একবার হাত থেকে হারিয়ে গেলে দ্বিতীয়বার খুঁজে পাবে না। তাই প্রথমে বলে রাখছি, পড়ালেখা করতে এই শহরে এসে থাকলে এসব থেকে দূরেই থাকো, এটাই তোমার জন্য ভালো হবে। কারণ যেখানে দেশের প্রশাসন ও অনেক বড় বড় নেতারা তার সাথে কানেক্টেড, সেখানে তোমার মতো সাধারণ ছেলে একবার ঢুকে গেলে কোনো গভীরতা খুঁজে পাবে না। তবুও আমি মনে করি অনেক মাস হবে তুমি আরোহীকে পড়ানোর নামে এই বাড়িতে এসেছো, বছর খানেক মতো। আমি দেখতে চাইছিলাম নিজের প্রতি কতটা আত্মবিশ্বাস আছে তোমার। কয়েকদিন যেতেই এসব থেকে সরে যাও কিনা, বাট তুমি নিজের অবস্থানেই রয়েছো, পিছু পা হাঁটছো না। হয়তো সব পরিস্থিতি নিয়েই নেমেছো তুমি। যদি তোমার মনে হয় তুমি শেষ অবধি টিকবে তাহলে আমার কথাগুলো শোনো। এতটুকু পরে অপর পৃষ্ঠায় গেল রাজ। যেই বিষয়ের জন্য আরোহীদের বাসায় পা রাখা তা বোধ হয় তার হাতে এসে পৌঁছেছে। চারপাশটা একবার চেয়ে আবার পড়া শুরু করে রাজ। সে আমাদের কাছে একসময় ফেরিস্তার মতো ছিল, যেমনটা এখন দেশের মানুষরা ভাবে তাকে। আগে ফ্যামিলিকে সময় দিত সে। আরোহী ছোট থাকতে দুদিন পরপর বাসায় এসে আরোহীর সাথে সময় কাটাতো। বলতো মেয়েকে না দেখলে তার অস্থির অস্থির লাগে। কিন্তু কয়েক বছরের মাঝেই তার পরিবর্তন আসতে শুরু করে। কখনো সপ্তাহখানেক পর আসতো, এরপর মাসখানেক, আর এখন তো কয়েক মাস পর পর একবার বাসায় আসে।
একদিন বিষয়টা সন্দেহ হলে আমি তাকে ফলো করে অনেক কিছুই জানতে পেরেছি ভালো মুখোশের আড়ালেও সে একটা অন্ধকার সাম্রাজ্য গড়ে তুলে নিয়েছে, যেখানে তার ক্ষমতা অনেক বেশি। মাদকদ্রব্য থেকে শুরু করে নারী পাচার ও মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্ল্যাক মার্কেটে বিক্রি করা, বছরে হাজারো মানুষের জীবন সে নিজ হাতে শেষ করে দিচ্ছে। বিশেষ করে মেয়েরা তার প্রধান টার্গেট। কিছু মেয়ের সাথে হওয়া জঘন্য অন্যায় আমি নিজ চোখে দেখেছি। তার মুখোশ খুলে দেওয়ার কথা বললে সে আমাকে ও আরোহীকেও ওদের মতো শেষ করে দেওয়ার হুমকি দিয়ে চুপ করিয়ে রাখে। আমি নিজের কথা ভাবি না, আমার জীবনের বিনিময়ে হাজারো মানুষের জীবন বাঁচলে এটা আমার জীবনের করা সবচেয়ে উত্তম কাজ হবে। কিন্তু পারি না শুধু মেয়েটার মুখের দিকে চেয়ে। ওর নিষ্পাপ মুখটা দেখলে যেন আমার সবই এলোমেলো হয়ে যায়। বাচ্চা একটা মেয়ে, এখনো ভালো মন্দ বুঝতে শিখেনি। তার কাছে মনে হয় সে যেই অবস্থায় বন্দী হয়ে আছে এটাই তার দুনিয়া। এর বাইরেও যে কত কিছু আছে বা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে তার ব্যাপারে বিন্দুমাত্র ধারণা নেই তার। আমি কাকে বাঁচাবো, মানুষকে না নিজের একটাই নিষ্পাপ মেয়েটাকে? তোমাকে এসব বলে দিয়েছি, এটাও হয়তো আজ না হয় কাল তার কানে পৌঁছে যাবে। আমার যা হবে হোক, আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়, আমার এইটাই চাওয়া। সে এই কুৎসিত মানুষদের ভিড় থেকে বেরিয়ে সুন্দর মনে মানুষের সাথে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করুক, সুখে থাকুক, এটাই আমি চাই। সে জানুক এই বন্দি জীবনের বাইরেও সুন্দর একটা জীবন আছে। আমি যতটুকু জানি তোমায় তা বলে দিয়েছি। সবকিছু সত্য হলেও এসবের কোনো প্রমাণ নেই আমার কাছে। আমি জানি না তুমি কতটুকু বের করতে পারবে, তবুও তোমার আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে কিছুটা হলেও তুমি করতে পারবে। দেশের অসহায় মানুষদের বাঁচাও, আমার মেয়েটাকেও বাঁচাও। আমি চাই সে এসবের থেকে বের হয়ে সুন্দর একটা জীবন পাক। আর বিশেষ করে তুমি সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করবে। ওদের বিরুদ্ধে কেউ গিয়েও কয়েকদিনের বেশি থাকতে পারে না। ওর সাথে তোমার মতো একটা কম বয়সী ছেলে আছে, যার দৃষ্টি ঈগলের ন্যায় তীক্ষ্ণ। নাম জানা নেই আমার, এমন অনেক মানুষ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার ছদ্মবেশে আমাদের সাথেই মিশে আছে। ওদের দৃষ্টি থেকে দূরে থাকবে সব সময়। মনে রেখো, একটা হিংস্র প্রাণীর ভর্তি জঙ্গলে তুমি পা রাখছো। পুরোটা পরে চুপচাপ কিছুক্ষণ বসেছিল রাজ। নির্জনের ব্যাপারে সে তথ্য পেয়েছিল যে এসবের কিছুটা জড়িত সে, তাই সন্দেহজনকভাবে রাজের ওই বাড়িতে পা রাখা। প্রকাশ্যে দেশে মানুষদের উপকার করা সেই মানুষটাই যে গোপনে সেই মানুষের নিয়ে রমরমাট ব্যবসা করছে, এটা তার ধারণারও বাইরে ছিল। এর মাঝে মনে আরেকটা প্রশ্ন আসে, তা হলো আরোহীর মায়ের কথা কতটুকু সত্যতা আছে। এমনও তো হতে পারে সে নিজের স্বামীর দলেরই লোক, রাজকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। তবে আরোহীর মনে কোনো প্যাচ নেই, সেটা এতদিন তার সাথে থেকে ভালোভাবেই বুঝতে পেরেছে রাজ। আরোহী একদিন তাকে বলেছিল তার মা তার বাবাকে ভয় পায়, সবসময় একটা আতঙ্কে থাকে, সে কিছু একটা লুকাচ্ছে বাট তাকে বলছে না। আরোহীর কথা অনুযায়ী তার মায়ের কথাগুলোও হয়তো সত্যি হতে পারে, তবুও এক্ষেত্রে আগে থেকে সবকিছুর সত্যতা যাচাই করাটা সবচেয়ে জরুরি। পরদিন নীলয় গিয়ে রুশানকে নিয়ে আসে এই বাসায়। সাদামাটা ভাবে নিবিড়ের বিয়েটা আপাতত সম্পূর্ণ করে রেখে পরে সে প্রতিষ্ঠিত হলে একেবারে নিজের বাসায় তুলে নিয়ে যাবে নীলাকে। বন্ধু মহলে আজ প্রথম একজনের বিয়ে। ব্যাচেলর লাইফেও হঠাৎ যে একজনের বিয়ে হয়ে যাবে তা হয়তো ধারণাতেই ছিল না তাদের। নিবিড়ও হয়তো জানতো না এভাবে হুটহাট তার জীবনের সাথে নির্দিষ্ট কোনো মেয়ে জড়িয়ে যাবে। গতকাল সারা রাত জুড়ে ফেসবুকে অনেক আইডি ঘুরেছে নিবিড়। ফারিহা ইসলাম, ফারিহা আক্তার এসব নাম সার্চ দিয়ে সেই ফারিহার আইডি খুঁজে বের করার চেষ্টা করলো সে, কিন্তু এমন একটাও খুঁজে পেল না। সেদিন ফারিহার থেকে তার ঠিকানাটাও জেনে নিলে হয়তো আজ ফারিহার বাবা মায়ের সাথে দেখা করে একটা বিষয় শিওর হতে পারত। নিবিড়ের অস্থিরতার কারণটা হলো ফারিহার হারানো ভাইয়ের বিবরণের সাথে অনেক কিছুই মিল আছে তার। নিবিড়ের ভেতরের উত্তেজনাটা হলো হতেও তো পারে এটা তারই বাবা মা, সম্ভাবনা কম হলেও এমনটা হতেও পারে। যদি তার ভাবনাটা সত্যি হয় তাহলে একটাই আফসোস থেকে যাবে, জীবনে বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সময় তার বাবা মা বোন কেউই তার সাথে নেই। নানান আয়োজনে কেটে গেল দিনটা। সন্ধ্যার পরই শুরু হবে অনুষ্ঠান। সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু সন্ধ্যার পর থেকে নীলাকে কোথাও খুঁজে পাচ্ছে না কেউ। ফোন দিলেও দেখে ফোন বন্ধ তার। আজব ব্যাপার, বিয়ের দিনই মেয়েটা কোথায় গেল? সন্ধ্যা পেরিয়ে রাত হলো, মেহমান সব বাসায়, কিন্তু নীলার কোনো খোঁজ নেই। নিবিড় যেন পাগলপাড়া হওয়ার পথে আজ। একের পর এক ঝামেলা শেষ করে আজ একেবারে নতুন সম্পর্কে আবদ্ধ হওয়ার দিনই আরেক ঝামেলা তৈরি হলো। নীলা কি পালিয়ে গেছে? একজন বলে উঠে কথাটা, আরেকজন বলে ওদের তো প্রেমের সম্পর্কে বিয়ে হচ্ছে, তাহলে পালাবে কেন? এমন নানান প্রশ্নের ভিড়ে চুপ করে আছে নীলার বাবা ও বাকিরা। দেখতে দেখতে রাত 11টা বেজে গেল। মেহমানরা সব চলে গেছে নিজেদের বাসায়। যেখানে কনে বিয়ের আসর ছেড়েই পালিয়ে গেছে সেখানে থেকেই বা লাভ কি? সময় নষ্ট। নীলার ফোনটাও পাওয়া গেছে তার রুমের বালিশের পাশে। নীলা কি সত্যিই পালিয়ে গেছে নাকি এখানে কোনো ধোঁয়াশা আছে তা বুঝতে পারছে না কেউই। এর মাঝে আচমকাই টনক নড়ল তুষারের। নীরা বলেছিল তাদের শান্তিতে থাকতে দিবে না এদের। মেয়েটা এমনিতেও সুবিধার না। দ্রুত নীরার ফোনে কল দেয় তুষার। একবার কল করতে রিসিভ করে সে হা হা করে হেসে উঠে বলে, এতক্ষণে বুঝতে পেরেছিস সব? বলেছিলাম না আমার জীবন নষ্ট হলে আমি সবার জীবন এলোমেলো করে দিব। বিয়ে তো ভেঙে গেছে তাই না? তুষার রাগে কটমট করে বলে, নীলা কোথায়? নীরা আবার হেসে বলে, এখনো ভালোই আছে, তবে ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ তোরা আমার কথা শুনবি। পাশ থেকে রাজ আগ বাড়িয়ে তুষারকে জিজ্ঞেস করে কি হয়েছে। তুষার ফোন সরিয়ে রাজের দিকে চেয়ে বলে, নীলাকে কিডন্যাপ করেছে নীরা মেয়েটা। বলেছে তার কথা মতো না চললে সব খারাপ ভাবেই হবে। কথাটা শুনে নিবিড় খেপে উঠল। রাজ তাকে এক আঙ্গুলের ইশারায়
তুষার তাকে চুপ থাকতে বলে। তুষারের দিকে চেয়ে বলে ও কি চায় সেটা জিজ্ঞেস করো। তুষার স্পিকার অন করে আবার জিজ্ঞেস করলো। নীরা বলে বেশি কিছু না, আগামীকাল সন্ধ্যার মাঝেই নিবিড় আমাকে বিয়ে করলে নীলা ঠিকঠাক থাকবে, নয়তো নীলাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে বলো নিবিড়কে। পাশ থেকে নিবিড় রাগী গলায় বলে প্রয়োজনে এই মেয়েকে খুন করে আমি এবার সত্যি জেলে যাব। নিবিড়কে আবার থামিয়ে দিল রাজ। এর মাঝে নীরা বলে পাশে কি নিবিড় কথা বলছে, তাকে ফোনটা দে তো। তুষার এবার শান্তভাবে বলে তাকে দিতে হবে না, নিবিড় তোকে বিয়ে করবে যদি নীলার কোনো ক্ষতি না করিস। নিবিড় একটু চমকালেও রাজ তাকে রিল্যাক্স থাকতে বলে, ইশারায় বোঝালো সব ঠিক হয়ে যাবে। নীরা আবার বলে আগামীকাল সন্ধ্যার মাঝে আমার সাথে দেখা করতে বল তোর বন্ধুকে, নয়তো নীলাকে জ্যান্ত পাওয়ার আশা ছেড়ে দিতে বল।